ছয়টি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা তারা আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার সহ আরো কিছু নির্দেশনা তারা দিয়েছে সে আন্তর্জাতিক সংস্থাগুলি। এই ছয় আন্তর্জাতিক সংস্থার যে সুপারিশটি এই মুহূর্তে দেওয়া হলো বাংলাদেশ সরকারকে, বিশেষ করে আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার সহ মানবাধিকার প্রতিষ্ঠার যে নির্দেশনাগুলো দেওয়া হলো, এই বিষয়ে আপনার সুচিন্তিত মতামত যদি একটু আমাদের দর্শককে জানাতেন। আমরা চেষ্টা করতেছি, আমরা এই ইউনিসের এই যে মুখোশ যে একজন হিউম্যান রাইটস এর সে রক্ষক, কিন্তু আসলে যে সে এখন হিউম্যান রাইটস ভায়োলেটর, সেগুলো আমরা কিছুটা হলেও ডেন্ট তৈরি করতে পেরেছি। তার মুখোশ আমরা খুলে দিয়েছি। এই যে ৩,২০০ পুলিশকে হত্যা করা হলো এবং তাদের লাশ ঝুলিয়ে রাখা হলো, কিরকম মানে নৃশংস ঘটনা। তারপরে এই যে গোপালগঞ্জে যে আর্মি গুলি করে মানুষকে মারলো পাখির মতো, এগুলো তো বিশ্ব মিডিয়াতে এসেছে, এগুলো তো আর লুকানো যাচ্ছে না। তো যার ফলে প্রেশারটা বাড়ছে ইউনিসের সরকারের প্রতি, সেনাবাহিনীর প্রতি, পুলিশের প্রতি। এটা আরো বাড়বে যখন এই গণ অভ্যুত্থানের যে আমরা ইন্ডিকেশন দেখতে পাচ্ছি, যে এই যে 2 দিন আগে 50+ বা 40+ জায়গায় সাইমালটেনিয়াসলি বিক্ষোভ হলো এবং সেখানে হাজার হাজার লোক জয়েন করেছে, এবং যারা ওইখানে গিয়েছে বা ওইখান থেকে ফেরতের পথে বাস তাদেরকে বিনা পয়সায় রাইড দিয়েছে, রিক্সাওয়ালা পয়সা নেয়নি। তারপরে অনেক জায়গায় পুলিশের ধাওয়া খেয়ে তারা যখন পালিয়েছে, মানুষ তাদেরকে আশ্রয় দিয়েছে, বস্তিতে তাদেরকে আশ্রয় দিয়েছে। এগুলো একটা ইন্ডিকেশন যে গণ অভ্যুত্থান হওয়ার সম্ভাবনা আছে, আমরা ইন্ডিকেশন দেখতে পাচ্ছি। তো এখন সরকারকে নতি স্বীকার করতেই হবে, কারণ আর আমরাও তো জানি যে আমেরিকার সমর্থনে তারা ইউনিসকে ব্লাইন্ড সাপোর্ট দিয়েছিল, কিন্তু ইন্ডিয়ার এই বাংলাদেশে মৌলবাদী সরকার, ইউনিস সরকার ভারত বিরোধী যে প্রোপাগান্ডা চালাচ্ছে, প্রচারণা চালাচ্ছে, এটা ভারতের স্বার্থ ক্ষুণ্ণ হচ্ছে। ভারত এটা মেনে নেবে না। বাসুরের নামটা যে তারা মুখে নিয়েছে, ডোনাল্ড ট্রাম্প যেটি প্রেসিডেন্ট, তিনি বলেছেন আমেরিকা 21 মিলিয়ন টাকা দিয়েছে, ডলার দিয়েছে বাংলাদেশের ভিতর দিয়ে, আর 29 মিলিয়ন দিয়েছে ভারতের ভিতর দিয়ে। মোট কত? 50 মিলিয়ন। এই 50 মিলিয়ন ডিপ্লোম্যাটিক ব্যাগে করে এনে বাংলাদেশ থেকে এই আলী রিয়াজরা, তারপরে ডক্টর ইউনূস, তারপরে ওই রিজওয়ানা হাসান, তারপরে বদি আলম, এইরকম লোকেরা বাংলাদেশে ডিস্ট্রিবিউট করছে, করে গভর্নমেন্টের বিরুদ্ধে একটা পরিকল্পিত সাজানো একটা ডেমোক্রেটিক গভর্নমেন্টকে, একটা যে গভর্নমেন্ট রাষ্ট্রকে সামনে দিয়ে নিয়ে গেছে, তাদেরকে সিস্টেমেটিক্যালি কলাপস করাইছে। এই কলাপস করানোর পরে এরা দেখলো তাদের যে স্বার্থটা ছিল, তারা মনে করেছিল তাদের স্বার্থটা প্রপারলি এখানে প্রটেক্টেড হবে, কিন্তু পরে দেখা গেল কি এখানে সাপ কেঁচু করতে গিয়ে সাপ বাইরে এসছে। কি বাইরে হলো? আফগানি তালেবান, পাকিস্তানি মৌলবাদ এবং জঙ্গিবাদ। পশ্চিমা বিশ্ব কিছুটা ভয় পাইলো। ভয়টা কি? যে আমরা তো আসলে চেয়েছিলাম রাষ্ট্রটাকে কন্ট্রোল করে পশ্চিমা দ্বারা রাষ্ট্র করব, যেখানে আমাদের স্বার্থটা প্রটেক্টেড হবে, কিন্তু এখন দেখা যাচ্ছে আমাদের স্বার্থ তো প্রটেক্টেড হওয়ার সুযোগ নাই, বরং আমাদের মহিলাদেরকে বোরকা পরাই দিবে। অর্থাৎ আমেরিকান যে রাষ্ট্রদূতের বউ, তাকেও বোরকা পরে বাংলাদেশে চলতে হবে। কারণ মমিনুলকে বলছিলাম বর্তমানকে সাক্ষাৎকার দিয়া, তখন তারা একটু নড়ে চড়ে বসছে, তখন তারা হালকা ভাষায়, হালকা সরে অন্তত এই কথাটা বলতে স্বীকার করতে বাধ্য হলো যে ডক্টর ইউনূসের যে সরকার, এই সরকারের অধীনে বাংলাদেশে হিউম্যান রাইটস প্রটেক্টেড না, অর্থাৎ হিউম্যান রাইট ভায়োলেশন হচ্ছে। এবং তারা বাংলাদেশে হিউম্যান রাইট ভায়োলেশনের সাথে যেসব প্রতিষ্ঠানকে জড়িত বলে মনে করে, সেই প্রতিষ্ঠানের একটি হলো ডিজিএফআই, আরেকটি হলো র্যাব। এই র্যাবটি কিন্তু সৃষ্টি করেছিল বিএনপি সরকার, এবং এই বিএনপি সরকারের পরে ধারাবাহিকতায় বাংলাদেশে থেকে গেছে স্ট্রাইকিং ফোর্স হিসাবে। এখন এই স্ট্রাইকিং ফোর্স থাকলে যেটা হয়, মৌলবাদী মাথাছাড়া দিয়ে উঠতে পারে না, সন্ত্রাস, চাঁদাবাজ দৌরাত্ম্য করতে পারে না। কিন্তু আমেরিকানরা যেভাবে চায়, তাদের যে চিন্তা চেতনা যেভাবে, সেইভাবে কিন্তু বাংলাদেশ চলে না, বাংলাদেশ চলবে না। তাহলে আপনি বোঝেন, আওয়ামী লীগের রাষ্ট্র দায়িত্বে যখন আওয়ামী লীগ সরকার ছিল, তখন তার কাজ কি?
মানুষের সম্পদ এবং জীবনের নিরাপত্তা দেওয়া। আজকে যদি আমেরিকাতে যদি আপনি আমেরিকার বিরুদ্ধে কোনো একটা পরিকল্পনা করেন, ছোটখাটো একটা গুলিও মারেন, দেখবেন 3 জন পুলিশ এসে আপনার মাথার মধ্যে গুলি করে হত্যা করে ফেলবে, কিন্তু সেখানে কিন্তু মানবাধিকার লঙ্ঘিত হবে না, কারণ এটা আমেরিকাকে রক্ষা করার জন্য, আমেরিকার সরকারের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য। সেই জন্য এই যে দেখেন প্যালেস্টাইনের ভিতরে এত লক্ষ লক্ষ মানুষকে, এত হাজার হাজার মানুষকে মেরে ফেললো, 50,000 মানুষকে মেরে ফেললো, তারপরেও কিন্তু মানবাধিকার কমিশন কিন্তু সেখানে 7 দিনে, 10 দিনে, 15 দিনে কোনো রিপোর্ট দেওয়ার খবর নাই। কিন্তু বাংলাদেশে কোথায় 14-15 দিন একটা ঘটনা ঘটলো, তাও সন্ত্রাসীদেরকে সরকার দমন করতেছে। কোন সন্ত্রাসী? যারা দেশের কোটি কোটি টাকা দিয়ে যে রেল লাইন করেছে, মানে মেট্রো রেল, সেটা ভেঙে দিচ্ছে, টেলিভিশন ভবন ভাঙা দিচ্ছে, সেতু ভবন ভেঙে দিচ্ছে, এবং টেলিভিশনে এসে স্বীকারও করছে আমরা যদি এটা না করতাম তাইলে কি সরকার তাড়াতে পারতাম। তার মানে কি সরকার তাড়ানোর জন্য মানবাধিকার লঙ্ঘন করা বৈধ? আপনি আমাকে এই জিনিসটা বোঝান যে আপনি সরকার তাড়াবেন, আপনি আন্দোলন করে সরকার তাড়াচ্ছেন, কিন্তু সরকার তাড়ানোর জন্য আরেকজনের জীবন আপনি নাশ করে দেবেন, এটা তো সম্ভব না। বাংলাদেশের সংবিধান, বাংলাদেশের ক্রিমিনাল প্রসিডিউর রুল, বাংলাদেশের সমস্ত আইন এবং বিধি সরকারকে এম্পাওয়ার করেছে। যদি জনগণের জীবন, মানুষের সম্পদ এবং জীবন যদি আক্রান্ত হয়, তাহলে গুলি চালানোর নির্দেশনা রয়েছে। সুতরাং এখানে কোনো ধরনের মানবাধিকার লঙ্ঘিত হয়নি, এখানে কোনো ধরনের আইন ব্রিচ হয়নি, কোনো অপরাধ হয়নি। বাথরুম পাইছে, বসে যাচ্ছে রাস্তার পাশে, কিন্তু তারপরেও কলা গাছ পাইলে কলা গাছের ডাগা দিয়ে একটু একটু টাইনা ধরে যে না, একটু মানুষে কম দেখুক। এটা সেরকম আর কি, যে যা কিছু তো করতে পারতেছি না, বলতে পারতেছি না, আমার বাবা ইউনূসরা বসাই দিছি আমেরিকার স্বার্থ রক্ষা করার জন্য, এখন অন্তত এই কথাটা বলি যে না, কিছু মানবাধিকারের লঙ্ঘন হয়েছে। তারপরেও আমি তাদেরকে ধন্যবাদ জানাই বাসুরের নামটা যে তারা মুখে নিয়েছে। ভলগার টর্ক, সে যে কল করে সেনাবাহিনীকে সতর্ক করেছিল যে তোমরা জনগণের বিরুদ্ধে যাবে না, সরকারের পক্ষে যাবে না, তাহলে তোমরা চাকরি হারাবে ইউনাইটেড নেশনসে, এটা তার কোনো অধিকার ছিল না। তারপরে যে রিপোর্টটা সে তড়িঘড়ি করে বের করেছে, ইট হ্যাজ বিকাম এ কাইন্ড অফ হিজ পার্সোনাল রিপোর্ট। ইউনূসের সাথে তার দেখা হয়েছে, এই রিপোর্ট প্রকাশ করার আগে তড়িঘড়ি করে সে শুধু এক পক্ষের ইন্টারভিউ নিয়ে এই রিপোর্টটা করেছে। 1400 লোক মারা গিয়েছে সে রিপোর্ট দিয়েছে, অথচ সরকার বলছে যে 700-র মতো লোক মারা গিয়েছে। এবং সেগুলো আমরা এখন জানি যে ষড়যন্ত্রকারীরা বা যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে তারা এই কাজগুলো করেছে। ভিডিওতে দেখা যাচ্ছে পুলিশ ওইখান থেকে চলে যাচ্ছে, হঠাৎ করে একটা মানুষ পড়ে যাচ্ছে গুলি খেয়ে, এটা আসলে স্নাইপারের গুলি। তো এগুলো প্রমাণ হচ্ছে যে এই যে লোক মারা গিয়েছে, এগুলো ইউনাইটেড নেশন যে রিপোর্টটা দিয়েছে এটা বায়াসড। এবং ডক্টর হাবিব মিল্লাত গত মাসে জেনেভাতে ওয়াকারের সাথে কি বলে ভলকারের সাথে দেখা করতে চেয়েছিল, সে অনুপস্থিত ছিল। তার যে অ্যাসিস্ট্যান্ট তার সাথে দেখা করে এই রিপোর্টটাকে চ্যালেঞ্জ করেছে। এবং এই রিপোর্টের প্রথম পাতায় লেখা আছে যে দিস ইজ এ ইনকমপ্লিট রিপোর্ট, কারণ দিস ইজ নট এ অডিটেড রিপোর্ট। ইউনাইটেড নেশনস এর যে কোনো রিপোর্ট সেটা অডিটেড হয়, অর্থাৎ ভেরিফাইড হয়। এটা একটা জাস্ট ওয়ান সাইডেড। তো সেটা কিন্তু ওই মিল্লাত ওখানে গিয়েছিল, ওইটা স্টাডি করেছে বলে জানে, সাধারণ মানুষ তো জানে না। সরকারের পক্ষে এবং আওয়ামী লীগ বিরোধী মুক্তিযুদ্ধের তারা বলে বেড়াচ্ছে ইউনাইটেড নেশনস এর রিপোর্টে শেখ হাসিনা অপরাধী, সে 1400 লোককে মেরেছে। তো সবকিছু হলো একটা ষড়যন্ত্রের অংশ। তারা বাংলাদেশের স্বাধীনতা নস্যাৎ করার জন্য বাংলাদেশটাকে প্রয়োজনে তারা কয়েক ভাগ করতে রাজি আছে। যেমন এই সরকারের কি বলে উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টা বলেছে যে আমাদের 150 মাইল বা 170 মাইল বর্ডার আমাদের কন্ট্রোলে নয়, বিদেশিদের কন্ট্রোলে। চিটাগাং পোর্ট দেওয়ার কথা শুনলাম, এখন শুনি তার সাথে আরো 3টা পোর্ট, মংলা পোর্ট এবং আরো কি দেওয়া হয়ে গেছে, 30 বছরের চুক্তি হয়ে গেছে। এয়ারপোর্টের যে আগুনটা যে ক্ষতি হলো, সেটার মাধ্যমে সেই রূপপুরের পাওয়ার নিউক্লিয়ার পাওয়ারের যে ইকুইপমেন্ট গুলো এসেছিল রাশিয়া থেকে, সেগুলো পুরো ছাই হয়ে গেছে। এখন আলোচনা হচ্ছে যে এটাকে বিদেশিদের হাতে দেওয়া হবে, এই ধরনের ষড়যন্ত্রের জন্য আগুন ওখানে লাগানো হয়েছে। তো সমস্ত কিছু মিলে বাংলাদেশের স্বাধীনতাকে ধ্বংস করার জন্য, দেশটাকে
বিদেশি শক্তির দখলে নেওয়ার জন্য এই এই 4 আগস্ট বা 4 জুলাইয়ের যে ঘটনাগুলো ঘটিয়ে বাংলাদেশের এই বর্তমান অবস্থার সৃষ্টি করা হয়েছে, এটা একটা ষড়যন্ত্রের অংশ। এবং এর সাথে ছিল ইউনাইটেড নেশন জড়িত, এর সাথে ছিল ইউরোপিয়ান, কারণ আমেরিকা যেদিকে যায় ইউরোপিয়ান কান্ট্রি ইউনাইটেড নেশনস সেদিকে যায়। তো তারা তাদের যে শেষ যে কি ইচ্ছা, যে ষড়যন্ত্রের যে শেষ পর্যায়ে কি হবে সেটা আমরা জানি না। তো এখন আমি শেষ করছি, আরেকটা পয়েন্ট করি, সেটা হলো যে এই সরকার ক্ষমতা এসেই জাস্টিস সিস্টেমকে ধ্বংস করেছে। যে বাপ ডক্টর ইউনূসের যে আব্বা, তারা হচ্ছে আমেরিকা। আমেরিকা বহু চেষ্টা করছে বাংলাদেশের উপরে একটা ছড়ি ঘুরাইতে, কিন্তু শেখের বেটি যখন ক্ষমতায় ছিল আমেরিকা ইঁদুরের মতো ছিল। আমেরিকার আপনি জানেন যুদ্ধাপরাধীদের যখন বিচার হয়, বিচার হওয়ার পর তাদের বিচার বন্ধ করে দেওয়ার জন্য হিলারি ক্লিনটন ফোন দিয়েছে শেখ হাসিনাকে। শেখ হাসিনা বলে তার ফোন ধরার আমার সময় নাই, এটা আমার স্বাধীন দেশ, এই দেশ চলবে এই দেশের আইনে, এই দেশের আইনকে দিয়ে তোমরা কোনো ছড়ি ঘুরতে পারবা না। সেই নেতা কি আর ইউনূসকে তো নোবেল প্রাইজ দেওয়াই হয়েছে আমেরিকার স্বার্থ সংরক্ষণ করার জন্য। আমেরিকায় ডক্টর ইউনূস সারা বছর করলো সুদের কারবার আর নোবেল পাইলো শান্তিতে। আপনি ব্যাপারটা বোঝেন। এখন এই কথাটা যদি আপনি একবার চিন্তা করেন যে কাজ করলো সুদের, এখন সুদের উপরে নোবেল না দিয়া তাকে শান্তির উপরে নোবেল দিছে, কন্ত কোন জায়গায় যুদ্ধ থামাইছে উনি? পৃথিবীর কোনো একটা মনে করেন 2টা দেশে যুদ্ধ হচ্ছে অথবা কোনো একটা উপজাতীয় যুদ্ধ হচ্ছে, উনি যাইয়া নেগোসিয়েশন করে শান্তি চুক্তি করে দিছে, এরকম কোনো ঘটনা কি আছে? নাই। বরং শেখ হাসিনা করেছেন। কোথায়? পার্বত্য শান্তি চুক্তি করেছেন, 10 লাখ রোহিঙ্গাকে জায়গা দিয়েছেন। কিন্তু ইউনূসের তো এর কিছু নাই। তাহলে ইউনূস নোবেল পাইছে কিভাবে? ইউনূসকে নোবেল দিছে আমেরিকা। আমেরিকা এখন বাংলাদেশে যখন ঢুকেছে, এই বাংলাদেশটাকেও মুসলমানি করাইয়া ছাড়বে। কথা বুঝছেন? ওই যে বাংলাদেশকে এখন মুসলমানি করাইতে করাইতে এমন একটা অবস্থায় নিয়ে গেছে, এই আমরা তো শুনছি ছোটবেলায় মুসলমানি করে, এখন 70 বছর বয়সেও মুসলমানি করা শুরু করছে। তো এই অবস্থা যদি চলতে থাকে, দেশ প্রতিদিন নিচের দিকে চলে যাবে। আপনি দেখেন মৌলবাদী চক্রের যে অবস্থা বাংলাদেশে এখন, মানুষ একটা দিনে 24 ঘন্টা নাইট শিফট এবং ডে শিফট, 2টা শিফট থাকে মানুষ কাজ করার। এখন বাংলাদেশ 12 ঘন্টার দিন হয়ে গেছে, কারণ 12 ঘন্টা পরে, সন্ধ্যার পরে কোনো নারী, কোনো শিশু, কোনো নিরীহ মানুষ রাস্তায় বেরোতে পারে না, তারা কর্ম করতে পারে না। তার মানেটা কি দাঁড়াচ্ছে? প্রোডাক্টিভিটি অর্ধেক নেমে গেছে। আমাদের যে জিডিপি 400 বিলিয়ন হলো আমাদের জিডিপি। শেখ হাসিনার আমলে জিডিপি গ্রোথ, মানে টোটাল জিডিপি না, শুধুমাত্র প্রতি বছর 1 বছর থেকে আরেক বছরে যাওয়ার সময় আমাদের যে গ্রোথ হইতো 1 বছরে, সেই গ্রোথের পরিমাণ ছিল 400 বিলিয়ন। এখন ডক্টর ইউনূস সেটা অর্ধেক করে ফেলছে, এটা হলো 200 বিলিয়ন। তাহলে একটা দেশের ভ্যালু প্রতি বছর ডক্টর ইউনূসে কমাচ্ছে 200 বিলিয়ন। তার মানেটা কি দাঁড়াচ্ছে? বুঝতেই পাচ্ছেন যে আমেরিকার এই স্বার্থকে চরিতার্থ করার জন্য তিনি মৌলবাদীর, ডক্টর ইউনূস নিজে মুসলমান কিনা সেটাও সন্দেহ, জীবনে কোনোদিন শুক্রবারের নামাজও যায় না। আপনি খেয়াল করে দেখেন, সেই মানুষটাই এখন এই মৌলবাদীদেরকে কান্দে নিয়ে নিয়ে হাঁটে। ডক্টর ইউনূসের এই যে অবস্থা, ডক্টর ইউনূসের যে এই চিন্তা চেতনা, এই জাতিকে, এই দেশকে সেই বীর জাফরের মতো আমেরিকার হাতে তুলে দিয়েছে। এটা ছিল একটা মানে হায়ার, মানে ভাড়াকৃত সন্ত্রাসী ইউনূস হাসিনা সরকারকে পতন ঘটিয়েছে। আন্দোলন করে এরা ঘটাতে পারে না। এখান কাজে জয় আমাদের হবেই, এই দৃঢ় বিশ্বাস আমার আছে। ধন্যবাদ আপনাকে। আমি সর্বশেষ প্রশ্ন চলে যাচ্ছে ব্যারিস্টার মনিরুল ইসলাম। আপনি খুব সংক্ষেপে যদি বলেন, আমাদের সময় শেষ। আমি এই বাংলাদেশের বর্তমানে সেনা সদস্যদের বিরুদ্ধে যে অভিযোগগুলি আছে, এই অভিযোগের ভিত্তিতে যে আদালতে বিচার হচ্ছে, সিভিল আদালতে, যদি সংক্ষেপে বলেন এটা কি আইনসঙ্গত কিনা। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে যদি এইটা করা হয়, তাহলে যে বিএনপির আমলে যে অপারেশন ক্লিন হার্টের সেনা সদস্যদের বিচার হবে না কেন? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ জানাচ্ছি নবী ভাইকেও। আসলে বিষয়টা হচ্ছে কি, এখন যে বিচারটা হচ্ছে সেনাবাহিনীর বিরুদ্ধে, এটা অবৈধ। কারণ হচ্ছে সেনাবাহিনী যদি কর্ম থাকা অবস্থায়, দেখেন বাংলাদেশ সেনাবাহিনী কিন্তু পুরাটার বিচার হচ্ছে না,
বিচার হচ্ছে কিছু মানুষের। এখন এই কিছু মানুষের বিচার যদি তার কর্মে থাকা অবস্থায় হয়, তাহলে 1952 থেকে 56 সাল পর্যন্ত বাংলাদেশের সেনাবাহিনীর 3টি অ্যাক্ট হয়েছে। এই সেনাবাহিনীর অ্যাক্টে হবে, সেখানে মার্শাল কোর্ট আছে, সেখানে বিচার হবে। তারা তো ব্যক্তিগতভাবে কাউকে হত্যা করতে যায়নি। তারা যদি হত্যা করে থাকে, যদি তাদের কাজের ডিউটির পার্ট হিসাবে এখনো তাদের সেনাবাহিনী তাদেরকে ওন করে, সুতরাং তাদের এখানে এই জায়গায় বিচার হওয়ার কোনো সুযোগ নাই। যেটা হচ্ছে এটা অন্যায়। এখন ব্যাপারটা হচ্ছে কি, সেখানে আপনি দেখেন হিরু আলম একবার একটা কথা বলছিল, মানে বলছিল যে কি, আমি নির্বাচনে দাঁড়াইতে গেলে আপনারা বলেন আমার শিক্ষা কম, আমার শিক্ষা কম। বাংলাদেশের যিনি প্রধানমন্ত্রী ছিলেন, বিএনপির প্রধান, তার চেয়ে আমি মাত্র 2 ক্লাস কম, আমি তো প্রধানমন্ত্রীর জন্য দাঁড়াচ্ছি না। খেয়াল করে দেখেন বিষয়টা, আপনি তার কথাটার যুক্তিটা আপনি বুঝছেন, 2 ক্লাস মাত্র কম। এখন বাংলাদেশে আপনি যেখানে ডক্টর ইউনূসে অবৈধ, সেখানে কোর্ট বৈধ হইব কিভাবে? বাংলাদেশে কোর্ট হচ্ছে কারো দিনে। বাংলাদেশের যে সুপ্রিম কোর্ট সরকারের, মানে বাংলাদেশের তো একটা পার্ট, এটা 3টা পার্টের মধ্যে একটা পার্ট। এখন বাংলাদেশের মূল পার্টটাই হচ্ছে সরকার, যেটা ফাংশনিং করে। সেই সরকারে যেখানে বৈধ না, ইউনূস সরকারের সুপারিশে যদি যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে, এরা কিভাবে বৈধ হবে? আগে যিনি জাস্টিস ছিলেন, চিফ জাস্টিস, উনাকে কিক আউট করা হয়েছে। এখন যাকে প্রেসিডেন্টের তো কাউকে নিয়োগ করার ক্ষমতা নাই, তাকে আগে সুপারিশ করতে হবে প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রীর সুপারিশে তিনি নিয়োগ করেন। তো প্রধানমন্ত্রী না, ইউনূস কিভাবে করবে? ইউনূসের তো সেই ক্ষমতা নাই। সুতরাং ইউনূসের যে করতেছে যা, এগুলো সবে অবৈধ। সুতরাং এসব কোর্টও অবৈধ, বিচারকও অবৈধ, বিচারালয় অবৈধ। এইসব সবকিছুর বিচার এই বাংলার জমিনে টুডে অর টুমোরো হবে, আর সেটা আমরাই করব। আপনারা দেখবেন এই জাতির কাছে, নতুন প্রজন্মের কাছে, মানুষের কাছে এটা আমাদের অঙ্গীকার এবং প্রতিশ্রুতি। ধন্যবাদ, ভালো থাকবেন।